মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে মনে মনে আবির ভাইকে খুব করে বকল। তারপর মন শান্ত করে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল মিমের রুমে। মিম এখনও নিচেই আছে। 2-3 দিনের মধ্যে উপরের রুমে চলে আসবে। মেঘ মিমের রুমে দরজা দাঁড়াতে মিম চোখ তুলে তাকালো। মেঘকে দেখে উত্তেজনার চোখে বড় বড় করে তাকালো। সহসা উঠে এলো কাছে। মিম আপু, মাশাআল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে। মুক্তার মালাতে তোমার মুখটা চকচক করছে। মেঘ দাঁত বের করে হাসল। মিম তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে শপিং ব্যাগ বের করে মেঘের হাতে দিল। মেঘ জিনিসগুলো বের না করেই দেখার চেষ্টা করলো। মিমের জন্য আনা জিনিসে মেঘের 3 ভাগের 1 ভাগ হবে। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, সবগুলো সুন্দর হয়েছে। তুই এক সেট পর, তারপর আমার ছবি তুলব নে। মিমও হাসি মুখে রাজি হয়ে গেল। মিম হালকা সাজগোজ করে নিল। তারপর 2 বোন সোফায় বসে ছবি তোলায় ব্যস্ত হলো। ওদের হাসির শব্দ শুনে আদিও রুম থেকে ছুটে এলো। আদিকে সহ 3 ভাই বোন বেশ কিছু ছবি তুলল। তারপর ছবি দেখে খুনসুটি করতে লাগলো, কাকে কোন ছবিতে কেমন লাগছে এসব নিয়ে। আবির সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে। মেঘের চোখে পড়তেই আকস্মাৎ হাসি থেমে গেল মেঘের। মাথা নিচু করে বিড়বিড় করে বলল, তোরা রুমে গিয়ে পড়তে বস, আমিও রুমে চলে যাই। আবির দ্রুত পায়ে হেঁটে ডাইনিং টেবিলের কাছে এসে মাকে জিজ্ঞেস করলো, আম্মু রান্না হয়েছে? মালিহা খান, হ্যাঁ রান্না শেষের দিকে, খেতে দিব তোকে? আবির, হ্যাঁ। ওইদিকে মেঘ চুপি চুপি সিঁড়ি দিয়ে উঠতে থাকে। বিকেলে আবির ভাই পড়া নিয়ে কথা শুনিয়েছে। এখনও আড্ডা দিচ্ছি দেখলে নিশ্চয় মার দিবে, এই ভয়ে রুমে যেতে নেয় মেঘ। 4-5টা সিঁড়ি উঠল কি না, আকস্মাৎ আবির ডেকে উঠল, মেঘ এদিকে আয়। আবির ভাইয়ের কথায় থমকে দাঁড়ায় মেঘ। মনে মনে আল্লাহ আল্লাহ করছে। ধীর গতিতে নিচে নেমে ডাইনিং টেবিলের কাছে আসলো। আবির পকেটে হাত দিয়ে টেবিলে হালকা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর স্টাইল দেখে মেঘ পুরাই ফিদা। অষ্টদশীয় মনের ভিতর ধুকপুক শুরু হয়েছে। মাথা নিচু করে দাঁড়ালো মেঘ। আবির গম্ভীর কণ্ঠে বলল, খেতে বস। মেঘ ভয়ে ভয়ে তাকিয়ে নরম স্বরে বলল, খিদে নেই, পরে। এইটুকু বলেই চোখ পড়ল আবির ভাইয়ের চোখের দিকে। চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। মেঘের হাত পা কাঁপতে শুরু করেছে। আর কিছু বলার সাহস করল না, চুপচাপ চেয়ার টেনে বসে পড়ল। আবিরও এবার টেবিল ঘুরে নিজের চেয়ার টেনে বসল। মেঘ মাথা নিচু করে চুপচাপ বসে আছে। আবির এবার মেঘের দিকে তাকাচ্ছে, আবার ঘাড় ঘুরিয়ে রান্নাঘর দেখছে। মালিহা খান আর হালিমা খান টেবিলে খাবার রাখতে ব্যস্ত। আবির একটা প্লেটে ভাত নিয়ে এগিয়ে দিল মেঘের দিকে। ছোট্ট করে বলল, নে খা। মেঘ কোমল হাতে প্লেট ধরতে হাত বাড়ায়, কিন্তু হাত পায়ের সাথে শরীর কাঁপাকাঁপি তীব্রতায় প্লেট পড়ে যেতে নেয়। আবির ছেড়ে দিতে নিয়েও মেঘের এই অবস্থা, আবার প্লেট ধরতে ব্যস্ত হলো। রাগান্বিত কণ্ঠে বলল, তোর শরীরে কতটুকু শক্তি বুঝি এখন। হাত বাড়িয়ে মেঘের সামনে প্লেট রেখে নিজে খাওয়াতে মনোযোগ দিল। আবির ভাইয়ের কথায় মেঘ মাথা নিচু করে ভেংচি কাটল, আবার বিড়বিড় করে বলল, আপনি সামনে আসলেই তো আমার সব শক্তি বিলীন হয়ে যায়। আমি কি করব? আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে। কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তুই কি ভাত খাবি নাকি থাপ্পড় খাবি? মেঘ আবির ভাইয়ের কথায় আটকে উঠল। আস্তে আস্তে খাওয়া শুরু করে। মেঘের এই ধীর স্থির গতিকে খাওয়া দেখে আবির বেশ কয়েকবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে, কিন্তু কিছু বলছে না। নিজে খাওয়া শেষ করে বেসিন থেকে হাত ধুয়ে এসে পুনরায় চেয়ারে বসল। মেঘ তখনও আস্তে আস্তে খাচ্ছিল, কিন্তু আবির ভাইয়ের
আবার বসা দেখে বুকটা কেঁপে উঠে। খাওয়া গতিটা কিছুটা বাড়িয়ে দিয়েছে। আবির বিস্ময়কর চোখে তাকিয়ে আছে অষ্টদশীর দিকে। গলার মুক্তার মালাটা জ্বলজ্বল করছে মুখটা। খুব মনোযোগ দিয়ে দেখছে মেঘের খাওয়া। মেঘ এক প্রকার নাকে মুখে খাওয়া শেষ করছে, কিন্তু শেষ হওয়ার আগেই আবির ভাই আবারও প্লেটে খাবার দিল। মেঘ থাপ্পড়ের ভয়ে বলতে চেয়ে কিছু বলতে পারছে না, বাধ্য মেয়ের মতো চুপ করে খাচ্ছে। এদিকে আবির মেঘের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। হালিমা খান আর মালিহা খান রান্নাঘরে কাজ করছিলেন, কিন্তু আবিরের এমন কর্মকাণ্ড তারাও যেন খুশি হয়েছেন। মেঘ বাড়ির কারো কথা শোনে না। বড় আব্বুর সামনে একটু সম্মানার্থে লক্ষ্মী মেয়ের মতো থাকে। তাছাড়া বাবা মা কাকামণি কাকিয়া কারো কথাই শোনে না। তানবীর এত বছর ধমকে একটু খাওয়াতো, কিন্তু সারাদিন মুখ বোতা করে রাখত। তানবীর সারাদিন শেষে রাতের বেলায় বোনের জন্য এটা সেটা কিনে এনে বোনের রাগ ভাঙাতো। 1 বছর পর আবির যেন দ্বিতীয় ব্যক্তি যে মেঘকে শাসন করে, জোর করে খাওয়া, আর মেঘও যেন বাধ্য মেয়ের মতো সব কিছু মেনে নেয়। তানবীর ভাইয়ার সামনে তেজ দেখালেও আবির ভাইয়ের সামনে মেঘ একেবারে নিশ্চয় হয়ে যায়। মেঘের দুর্দশা দেখে মালিহা খান রান্নাঘর থেকে বলছেন, মেয়েটাকে ছেড়ে দে বাবা, আর খেতে পারছে না তো। আবির গম্ভীর কণ্ঠে বলল, ও যদি ঠিক মতো খেত তাহলে আমার এভাবে বসে থাকতে হতো না, ওকে খাওয়াতে হতো না। কেউ আর কোনো কথা বলল না। মেঘ চুপচাপ খাওয়া শেষ করলো। মেঘের খাওয়া শেষ হওয়ার মাত্রই আবির উঠে বের হয়ে গেল বাড়ি থেকে। মেঘ নিষ্পলক তাকিয়ে রইল কিছুক্ষণ দরজার দিকে, তারপর উঠে নিজের রুমে চলে গেল। একটু রেস্ট নিয়ে পড়তে বসলো। রাত 12টার উপরে বাজে। মেঘ পড়তেছে, কিন্তু আবির ভাই এখনও আসছে না। চিন্তা লাগছে মেঘের। বারবার উঠে বারান্দা যাচ্ছে মেঘ। তানবীর ইদানিং খাওয়া দাওয়া বাদ দিয়ে কাজ করছে। মনোনয়নের ফলাফল ঘোষণা করবে আগামীকাল। কারো চোখে ঘুম নেই। দল থেকে মনোনয়ন পেয়ে গেলে আলহামদুলিল্লাহ, তারপর প্রচারণা চালাতে হবে। তারা কোনোভাবেই আজ রাতে তানবীরকে ছাড়ল না। গোপন মিটিং চলছে এমপির বাড়িতে। রাজনীতির মিটিং। মিছিল থেকে ভাইয়াকে আনতে বাধ্য হয়েই আবিরে যেতে হলো। এমপির বাড়িতে হল রুমে মিটিং চলছিল। আবির এমপির বাড়ির সামনে বাইক থামিয়ে হল রুমের দিকে যেতেই নীলে পথ আটকে দাঁড়ায় এমপির মেয়ে। আবিরের চোখ গোল গোল করে তাকালো মেয়ের দিকে। রাশভারী কণ্ঠে বলল, পথ আটকে দাঁড়িয়েছেন কেন? মেয়ে হাসি মুখে উত্তর দিল, আপনাকে আমার অনেক ভালো লাগে ভাইয়া, প্লিজ আপনার নাম্বারটা দিয়েন। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আপনাকে তানবীর বলেনি আমি একজনকে ভালোবাসি? মেয়ে এই কথা পাত্তা দিল না। হাসতে হাসতে উত্তর দিল, আমি তো তানবীর ভাইয়ের কথা বিশ্বাস করিনি, উনি আমার সাথে মজা করেছেন। আবির গম্ভীর কণ্ঠে বলল, তানবীর সত্য কথা বলছে। মেয়ে এমনভাবে হাসছে যেন মনে হচ্ছে আবির চোখ বলছে, শুনো মেয়ে, এই আমিময় আবির অন্য কারো মালিকানা বন্দী। আমার জীবনের অস্তিত্ব জুড়ে শুধু তার রাজত্ব চলে। এমপির মেয়ে অবিশ্বাস্য চোখে তাকালো আবিরের দিকে। কোমল কণ্ঠে বলল, আপনি সত্যি সত্যি কাউকে পছন্দ করেন? আবির সহসা বলে উঠল, সে আমার পছন্দ বা ভালো লাগা নয়, সে আমার ভালোবাসা। আমি তো ভালোবাসবো তাকে। মেয়েটার চোখ টলমল করছে। এটা দেখে আবির এবার বিরক্ত নিয়ে বলল, শোনো, আমি শুধু তোমার মোহ। 2 দিন পর সব মোহ কেটে যাবে। আর যে সত্যি সত্যি তোমার জন্য আসবে সে তোমাকে কখনো অজুহাত দিবে না। তার কাছে তোমার প্রায়োরিটি থাকবে সবার প্রথমে, যেমন আমার কাছে সর্বোচ্চ প্রায়োরিটি আমার পিয়সী। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছ। তাই ভবিষ্যতে এমন কোনো কাজ করবে না
বা এমন কোনো কথা বলবে না যে কারণে তোমারই পাগলামিগুলো নিয়ে আমায় সিরিয়াস হতে হয়। ভালো থেকো। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলেই হলরুম দিকে পা বাড়ায় আবির। পিছন থেকে এমপির মেয়ে ডেকে উঠল, সরি ভাইয়া, আর কখনো এমন হবে না। প্লিজ আব্বুকে কিছু বলবেন না প্লিজ। আবির মুচকি হাসল। মেয়েটা যে তার কথা বুঝতে পেরেছে এতেই ভালো লাগলো আবিরের। হলরুমে ঢুকেই সালাম দিল এমপিকে। আবিরকে দেখে হ্যান্ডশেক করল এমপি। হাসি মুখে জিজ্ঞেস করলেন, কেমন আছো আবির? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এমপি এবার নিশ্চিন্ত স্বরে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তবে নির্বাচন নিয়ে একটু ঝামেলায় আছি। তা তোমার কোনো দরকার ছিল? আবির ঠান্ডা কণ্ঠে বলল, আসলে তানবীরকে নিতে এসেছিলাম। এত রাতে কিভাবে যাবে সে? এমপি আবারও হাসি মুখে বলেন, মিটিং শেষ, খাওয়া দাওয়া করে চলে যেও। আবির বলল, আমরা খাবো না, অনেক রাত হয়ে গেছে, অন্য কোনো সময় খাবো। এমপিও আর জোর করলেন না। আবির তানবীরকে নিয়ে বের হলো বাড়ি থেকে। বাইকে আবিরের পিছনে চুপচাপ আছে তানবীর। অনেকটা পথ যাওয়ার পর তানবীর ভয় ভয় বলল, ভাইয়া এমপির মেয়ের সাথে দেখা হয়েছিল? আবির বলল, হ্যাঁ। তানবীর আস্তে আস্তে বলল, তাকে কি বুঝাতে পেরেছ? আবির গম্ভীর কণ্ঠে বলল, আমার বোঝানো তো বুঝিয়েছি, কিন্তু সে কতটা বুঝেছে এটাই এখন মূল বিষয়। তানবীর এবার অভিযোগের স্বরে বলল, আমি কি করব বলো ভাইয়া? কোনো দরকারে এমপির সাথে দেখা করা, গুরুত্বপূর্ণ মিটিং, সব কিছু এমপির বাড়িতে হয়। আমার দেখা যায় প্রতিদিনই অন্তপক্ষে 2-1 বার এমপির বাড়িতে আসতে হয়। আর এই মেয়ে যেন বসে থাকে কখন আমি আসব। দেখলি ছুটে আসে, তোমার কথা জিজ্ঞেস করে শুধু। আমি কতবার বলছি তুমি একজনকে পছন্দ করো, বিয়ে ঠিক। মেয়ে কোনো কথা পাত্তা দেয় না। আমি এড়িয়ে গেল মেয়ে পথ আটকে দাঁড়ায়। এমপির চোখে এটা পড়লে তো আমাকে কেলেঙ্কারি বানাবে। ভাবতে মেয়ের সাথে আমার কিছু চলছে, তখন তো ঝামেলা আমি ভাসাবো, তাই তোমাকে বলছিলাম। একদমে কথাগুলো বলল তানবীর। আবিরের স্বাভাবিক কণ্ঠে বলল, সমস্যা নেই মেয়ে, আশা করি আর কিছু বলবে না তোকে, তুই তোর কাজে মনোযোগ দিস। এর মধ্যে বাসায় চলে আসছে দুজন। প্রায় রাত 1:30। আবির ভাই গাড়িতে ঢুকলো, বাইক নিয়ে, পিছনে তানবীর ভাইয়া। আবির ভাইয়াকে দেখে মেঘের চিন্তিত মলিন মুখটা তৎক্ষণাৎ জ্বলজ্বল করে উঠল। সে 12টা থেকে অপেক্ষা করছে আবির ভাইয়ার জন্য। বারান্দা দাঁড়িয়ে আকাশে তারা গুনে শেষ করে ফেলছে মনে হয়, কিন্তু আবির ভাই আসছিল না। মেঘ দীর্ঘশ্বাস ফেলে প্রফুল্ল মেজাজে দেখতে লাগলো আবির ভাইকে। বাসায় ঢোকার আগ পর্যন্ত যতটা দেখা যাচ্ছে, তারপর চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ল। সকালে আবির রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে তাকালো, ডাইনিং টেবিলে মেঘ নেই। এত রাত করে ঘুমানোর জন্য মেঘে সকালে ঘুম থেকে উঠতে পারেনি। আবির মেঘের দরজা টোকা দিল। দুবার শব্দ হতে ঘুমের মধ্যে টালতে টালতে এসে দরজা খুলে দিল মেঘ। হাত দিয়ে চোখ কসলাতে কসলাতে তাকালো। সহসা অক্ষি যুগল বিপুল হলো মেঘের। আবির মোহিত লোচনে চেয়ে আছে অষ্টাদশী মুখের পানে। সদ্য ফুটে ওঠা পদ্ম ফুলের ন্যায় সুন্দর লাগছে মেঘকে। খুব করে চাইছে দৃষ্টি সরাতে, কিন্তু পারছে না। আবির ভাইকে দেখে মেঘের বুকের ভিতর সেই টিপ টিপ আওয়াজ স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ মুখ ফসকে ডেকে উঠল, আবির ভাই। তৎক্ষণাৎ ঘোর কাটল আবিরের, কিছুটা নড়ে চড়ে উঠল। আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, এত রাতে ব্যালকনিতে দাঁড়িয়েছিলি কেন? আবির ভাইয়ের প্রশ্ন শুনে আঁতকে উঠল মেঘ। আকস্মাৎ চিরচেনা গর্তে কাঁপা কাঁপা তীব্র হয়ে উঠে বুকের ভিতর হাঁসফাঁস শুরু হয়েছে। হৃদয় স্পন্দন অনেক বেশি জোরালো হলো। চিবুক নামিয়ে চাপা কণ্ঠে বলল, রাতে ঘুম ভেঙে গিয়েছিল। আবির ভুরু কুঁচকে তাকালো। সহসা গম্ভীর কণ্ঠে বলে উঠল,
ঘুম ভেঙেছিল নাকি ঘুমাতে যাসনি? সত্যি করে বল। আবির ভাইয়ের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলার সাহস অষ্টাদশী এখনও হয়নি। ভয়ে ভয়ে বলল, ঘুম আসছিল না। আবির এবার ভুরু নাচিয়ে শুধালো, কেন? মেঘ আর কিছু বলতে পারছে না। মনে হচ্ছে কথা আটকে আসছে গলায়। কোনো আওয়াজ বের হচ্ছে না মুখ থেকে। আবির শ্বাস ছাড়ে। ভারী স্বরে বলল, কি হলো? আবির ভাইয়ের ভারী কণ্ঠে চুপসে গেল মেঘ। বিড়বিড় করে বলল, আপনার জন্য। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কয়েক মুহূর্তে নীরব থেকে কণ্ঠ 3 গুণ ভারী করে বলল, কেন মেতেছিস ধ্বংসের খেলায়? মেঘ কখনো অনিশ্চিত ভবিষ্যতের পিছনে ছুটবি না। নিজের লক্ষ্য স্থির না করলেও জীবনে কখনো সফল হতে পারবি না। আবির ভাইয়ের এত কঠিন কথাগুলো মেঘের মাথায় 3 হাত উপর দিয়ে গেল। কিছুই বুঝতে পারল না সে। চিবুক নামিয়েছে গলার, উল্টো গাল ফুলালো। আবির সূক্ষ্ম দৃষ্টি দেখছে। আবার রাগান্বিত কণ্ঠে আবির বলে উঠল, এখন যে সময়টা কাটাচ্ছিস সে সময়টা আর কখনো আসবে না। আজে বাজে চিন্তাভাবনা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। মেঘ এবার বুক ফুলিয়ে শ্বাস নিল। ধীর কণ্ঠে ডাকল, আবির ভাই। সহসা আবিরের তীব্র রাগ বিলীন হয়ে গেছে। ভুরু কুঁচকে শান্ত চোখে তাকালো অষ্টদশীর দিকে। এতবার মৃদুগামী কণ্ঠে শুধু বলো, হুম। এই হুমতে যেন এক আকাশ সম ভালোবাসা, আবেগ, অনুভূতি মিশে আছে। মেঘ অতর্কিত হালকা আবিরের ভাইয়ের অভিমুখে। এই মোহঘোর মেশানো হুমময় শোনার জন্যই মেঘের আমৃত্যু আবির ভাইকে ডাকতে ইচ্ছে হচ্ছে। মেঘ সারা জীবন আবির ভাইয়ের গানের কাছে ঘ্যান ঘ্যান করবে। আবির ভাই প্রত্যুত্তরে শুধু হুম বললেই হবে। এসব ভেবেই অষ্টদশীর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আবির পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, কিছু বলবি? আবির ভাইয়ের কণ্ঠে মেঘের অনিন্দিত কল্পনাদের অবসান হলো। 1 সেকেন্ড গায়েব হলো ঠোঁটের কোণে মিষ্টি হাসি। চিবুক নামালো আবিরের ভাইয়ের মুখ থেকে। উষ্টপুট নেড়ে নর্মভাবে বলল, আবির ভাই, আপনি একটু তাড়াতাড়ি বাসায় আসবেন প্লিজ। আকস্মাৎ কথাটা বলে ফেলল মেঘ, কিন্তু এরপরই শুরু হলো কাঁপাকাঁপি। বুকে ধুকপুকানি বেড়ে যাচ্ছে। আল্লাহ জানে আবির ভাই থাপ্পড় দেন কি না। সহসা 2 হাত নিজের দুগালে রাখল মেঘ। আবির ধমক দিতে নিবে মেঘের কাণ্ড কপাল কুঁচকালো। ঢুক গেলে রাগ গেলে সহসা চাপা কণ্ঠে বলল, কেন? অষ্টদশী গালে হাত রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি বাসায় না ফিরলে আমার ঘুম আসে না। কথাটা বলে 2 চোখ বন্ধ করল। কপালে কুঁচকে দাঁতে দাঁত চেপে ধরল মেঘ। আবির অপ্রস্তুত নেত্রে চাইল অষ্টদশীর দিকে। মেঘের হালচাল দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, কিন্তু অষ্টদশীর চোখে বন্ধ থাকায় শব্দহীন সেই হাসি দেখতে পেল না। আবির নিগুড় দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টদশীর দিকে, যেন এই দৃষ্টি সহজেই কাটানো সম্ভব না। কয়েক মুহূর্ত চলল এভাবে। কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসায় মনোযোগ নষ্ট হলো। পকেট থেকে ফোন বের করলো, অফিসের কল। তৎক্ষণাৎ রিসিভ করলো। 30 সেকেন্ড হবে হয়তো, কথা বলে রেখে দিল। এতক্ষণে মেঘ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু গাল থেকে হাত নামায়নি এখনও। আবির কল কেটে পুনরায় শক্ত কণ্ঠে বলল, আমার তাড়াতাড়ি অফিসে যেতে হবে। আমার খাওয়া শেষ হওয়ার আগে তোকে যেন খাওয়ার টেবিলে দেখি। এই বলে করিডোরের দিকে পা বাড়ালো আবির। মেঘ পিছন থেকে কোমল কণ্ঠে আবার ডেকে উঠল, আবির ভাই। আবির সহসা উত্তর দিল, হুম। এই হুমটা ছোট্ট মেঘের বুকে বারবার যেন ধাক্কা লাগছে। কোমল কণ্ঠে বলল, বলেন না তো তাড়াতাড়ি আসবেন কি না। আবির ঘাড় ঘুরিয়ে তাকালো। মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলল। আবির কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, আসতে পারি যদি তুই আমার কথা মানিস। আর কিছু না বলে দ্রুত পায়ে নেমে গেল নিচে। আবির ভাই এত সহজে মেনে নিয়েছে ভেবে মেঘ খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। দ্রুত ফ্রেশ হয়ে চুলগুলো ঠিকঠাক করে হুটোপুটি করে নিচে নামতে
লাগলো। হাসি মুখে এসে বলল আবির ভাইয়ের বিপরীতে। এবার দেখলো আবির ভাইকে, প্লেটের দিকে তাকালেন, কিন্তু ততক্ষণে আবির ভাইয়ের খাওয়া শেষের দিকে। মেঘ খাওয়া শুরু করতে করতেই আবির ভাই খাওয়া শেষ করে উঠে ফ্রেশ হয়ে অফিসে উদ্দেশ্যে চলে যাচ্ছে। মেঘ এক মুহূর্তে তাকিয়ে রইল আবির ভাইয়ের দিকে, তারপর স্বাভাবিক হয়ে খেতে শুরু করলো। আবির ভাইয়ের এত কথার মধ্যে টা যেন বারবার কানে বাজছে মেঘের। সবগুলো কথা মনে পড়ছে। খাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে শুয়ে আবির ভাইয়ের কথা ভাবছে। মেঘ মনে মনে নিজেকে প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তর নিজেও দিচ্ছে। সব শেষে সব প্রশ্ন একটাই উত্তর পেল, আবির ভাই চান আমি ভালোভাবে পড়াশোনা করি। তার মানে এতেই আবির ভাই খুশি হবে। আজ থেকে আমি সিরিয়াসলি পড়াশোনা করব। তারপর দেখব আবির ভাই আমার সাথে ভালোভাবে কথা বলে কি না। কিছুক্ষণ শুয়ে থেকে সব ভেবে সহসা উঠে পড়তেই বসল। মেঘ সবসময় জোরে পড়ে। মেঘ পড়লে করিডোর থেকে তো শোনা যায়, পাশাপাশি তানবীর বা আবিরের রুম থেকে মোটামুটি শোনা যায়। গোসল, নামাজ, কোচিং, টিউশন সব কিছু সময় মতো করছে মেঘ, যেন আবির ভাই তার রাগ দেখাতে না পারে। কী সব ধ্বংসের কথা বলো, এসব কথা, কঠিন কথা যেন আর না শুনতে হয়। আবির ভাই যেন সর্বদা কোমল ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলে। আর কিছুই বলতে হবে না। এদিকে মনোনয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে। তানবীরদের এমপি দলীয় প্রতীকে মনোনীত হয়েছে। পার্টি অফিস থেকে শুরু করে এমপির বাড়ি পর্যন্ত হইচই শুরু হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে সব গণহারে মিছিল দিচ্ছে। প্রথমবারের মতো মনোনীত হয়েছেন এমপি। আবিরসহ সভাপতি, সাধারণ সম্পাদক, সাধারণ সদস্যরা মিষ্টি খাওয়াচ্ছেন সবাইকে। এক পর্যায়ে এমপির বাড়িতে এলো তানবীরসহ আরও 2-4 জন। এমপির মেয়ে হাসি মুখে তানবীরের সামনে এসে দাঁড়ালো। বাবা মনোনয়ন পেয়েছে, এতে মেয়ে খুশি সীমা নেই, কিন্তু তানবীর মেয়েকে দেখে কিছুটা ঘাবড়ে গেল। আবির ভাই গত রাতে বুঝিয়ে গেলে, তারপরও যদি মেয়ে পাগলামি করে আর সেটা এমপির নজরে পড়লে তানবীর শেষ। তানবীর কিছুটা ভীত গলায় বলল, কিছু বলবেন? এমপির মেয়ে হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ ভাইয়া। তানবীর কপাল কুঁচকে বলল, কি? এমপির মেয়ে হাসি থামিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, আই অ্যাম সরি ভাইয়া, আমি আপনার এই কিছুদিনে অনেক জ্বালিয়েছি। আপনি এতবার বলেছেন আবির ভাইয়ের গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। গতকাল আবির ভাই বলে গেছে ওনার জীবনে অন্য কেউ আছে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিন ওনার কথা জিজ্ঞেস করব না আপনাকে। আপনাকে আর বিরক্ত করব না কখনো। আপনি অনেক ভালো। আমি চাই আপনি আব্বুর জন্য সর্বোচ্চ চেষ্টা করুন, যাতে আব্বু এমপি হতে পারে। তানবীরের চোখে ছানা বড়া হয়ে গেল। মনে মনে বলছে, বাহ ভাইয়া, তোমার 2 মিনিটে কথায় 15 দিন সমস্যার সমাধান করে দিল। ইউ আর এ গ্রেট ব্রো। হাসি মুখে বলো, তুমি যে বুঝতে পেরেছো এতেই খুশি। এইটুকু বলে মেয়ে থেকে বিদায় নিয়ে এমপির সাথে দেখা করতে চলে গেল। বর্ষাকাল শুরু হয়ে গেছে, কিন্তু এখনও বৃষ্টি শুরু হয়নি। আজ বিকেল থেকে আকাশে মেঘের গর্জন। মেঘ কোচিং শেষে বাসায় এসেছে। মেঘের গর্জনের শব্দ পড়তে বসেছে, ইচ্ছে করছে না, তাই ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। গোধূলির বিকাল, টিপ টিপ বৃষ্টি পড়া শুরু হয়েছে। মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তার মানুষের ছোটাছুটি দেখছে। সবাই ছুটছে নিজের গন্তব্য। মেঘ ব্যালকনি থেকে হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করছে। বৃষ্টি ফোঁটা স্পর্শ মেঘের সমস্ত অনুভূতিরা যেন অবশ হয়ে যাচ্ছে। তাই বৃষ্টিতে রেখে কল্পনা জগতে বিচরণ করছেন মেঘ। বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি ছিটে ফোঁটা মেঘের চোখ মুখ পড়তেই হুঁশ ফিরল অষ্টদশীর। ব্যালকনি থেকে রুমে চলে এলো। তাওলে দিয়ে হাত মুখ মুছে বিছানায় বসলো। মোবাইলের ডাটা অন করতেই একটা নোটিফিকেশন আসছে। ফেসবুকে ঢুকতেই সামনে আসলো আবির ভাইয়ের পোস্ট। অফিস ব্যালকনি থেকে তোলা হাতের ছবি, ফোঁটায় ফোঁটায় বৃষ্টির পানি জমে আছে হাতে। সাথে বৃষ্টি নিয়ে নতুন একটা ক্যাপশনও দিয়েছে। মেঘ মনোযোগ দিয়ে ছবিটা দেখছে। অনুভূতিটা যেন নাড়াচাড়া দিয়ে উঠছে মনের ভিতর।
আবির ভাই বৃষ্টিতে হাত ভিজিয়েছে, তার মানে আবির ভাইয়ের বৃষ্টি ভালো লাগে। ভাবতেই লাজুক হাসলো মেঘ। নিজের ভালো লাগাগুলো যদি ভালোবাসা মানুষের সাথে মিলে যায় তাহলে আর কি লাগে। সন্ধ্যার পর ঘন্টা দুয়েক পড়াশোনা করলো মেঘ। বৃষ্টি বেশি থাকার কারণে জান্নাত আপু আসতে না বলেছে। বাড়ির কর্তারাও বাড়ি ফিরে এসেছে সেই বৃষ্টি শুরুর দিকে। গাড়িতে চলাচল করা বৃষ্টি ছুঁতে পারেনি ওনাদের। তানবীরও হইহুল্লা করে বাড়ি ফিরছে ঘণ্টাখানেক আগে। আকলিমা খান ডাকছে সবাইকে খাওয়ানোর জন্য। মেঘ নেমেই একেবারে দেখলো ডাইনিং টেবিলের দিকে আবির ভাই এখনও ফিরেনি, বাকি সবাই আছেন। মেঘ পা বাড়ালো টেবিলের দিকে, তখনই কাক ভেজা হয়ে ফিরছে আবির। মাথা থেকে পা পর্যন্ত ভিজে একাকার অবস্থা। মেঘ চেয়ারে হাতল ধরে দাঁড়িয়ে পড়ল। আবিরের এই অবস্থা দেখে মোজাফেল খান বলে উঠলেন, কিরে এই বৃষ্টির মধ্যে আসতে গেলি কেন? বৃষ্টি কমলেই আসতে পারতি। আবির চুল ঝাড়তে ঝাড়তে উত্তর দিল, অফিসে বসে থাকতে ইচ্ছে করছিল না, সিঁড়ি দিকে যাচ্ছে। মালিহা খান ডেকে বলল, তুই কি এখন খাবি নাকি পরে খাবি বাবা? আবির সিঁড়ি দিয়ে উত্তর দিল, 5 মিনিট আসছি আমি। 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে একটা হালকা গোলাপি রঙের শর্ট হাতা টি শার্ট সাথে কালার ট্রাউজার পরে নিচে নামলো। ততক্ষণে মোফাজ্জল খান, আলী আহমেদ খান চলে গেছে। তানবীরের খাওয়াও শেষ। আবির চেয়ার টেনে বসতে নিলেই মেঘের নজর পড়ে আবির ভাইয়ের দিকে। এই প্রথমবার আবির ভাই শর্ট হাতার টি শার্ট পরেছে, তাও আবার সাদা কালো রঙের। মেঘ শব্দহীন হেসে উঠল। দৃষ্টিতে আর আবির ভাইতে নিবদ্ধ। আবির ভাই বসে বলল, কনগ্রাচুলেশন তানবীর, গুড আই, বেস্ট অফ লাক। মেঘের দৃষ্টি এবার তানবীর ভাইয়ের দিকে যায়। তানবীর ভাই খুশিতে গদগদ হয়ে উত্তর দেয়, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আবির এবার কিছুটা নিশ্চিন্ত স্বরে বলে, ওই বিষয়টা কি সমাধান হয়েছে? এবারও তানবীর হাসি মুখে জবাব দিল, জি ভাইয়া, আমার কাছে মাপ চেয়েছে। মেঘের মনোযোগ দিয়ে দু ভাইয়ের কথোপকথন শুনছিল। সহসা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল, তানবীরের নেতা দলীয় মনোনয়ন পেয়েছে। মেঘর আবার খুশি মনে ভাইকে অভিনন্দন জানায়, সাথে মিম আর আদি অভিনন্দন জানায়। মিম মজার ছলে বলে উঠল, ভাইয়া আমাদের ট্রিট দিবা না? তানবীর বলল, কি ট্রিট চাস বল। মেঘ তৎক্ষণাৎ উত্তর দিল, এখন ট্রিট লাগবে না, জিতলে বড় করে ট্রিট খাবো। তানবীর বলল, ঠিক আছে, আজকে তাহলে আমার পক্ষ থেকে তোদের নুডলস ট্রিট দেবো রাত 10টায়। মিম বলে উঠল, তুমি রান্না করবা ভাইয়া? তানবীর দাঁত বের করে হাসলো আর বলল, হ্যাঁ আমি রান্না করব, সাথে ভাইয়া থাকবে। আবির আকসাদ কপাল কুঁচে ঠাট্টার স্বরে জবাব দিল, ইস, তুই ট্রিট দিবি, আমি কেন হেল্প করব? আনন্দ যেমন তুই করে আছিস, এখন কষ্টটাও তোকে করতে হবে। তানবীর ভুরু গুটিয়ে এক পলক তাকালো ভাইয়ের দিকে, তারপর বলল, ঠিক আছে আমি করব। তোদের আমার রুমে দাওয়াত রাত 10টায়। মেঘ, মিম আর আদি একসাথে বলে উঠল, ইয়াহু। তানবীর আঁকড়ে উঠে বলল, এই থাম, চুপ কর তোরা। বড় আব্বু আর আবু শুনে সব মাটি চাপা দিয়ে দিবে। তিনজনই থেমে গেল। তানবীর খাওয়া শেষ করে উঠে গেল। মেঘ খাচ্ছে, সাথে আবির ভাইকেও একটু পরপর দেখছে। কয়েকবার দেখার পর হঠাৎ আবিরের চোখ তুলে তাকালো। চোখাচোখি হলো দুজনে। মেঘ তখনও শান্ত চোখে তাকিয়ে আছে। মেঘের চাউনি দেখে আবির কপাল কুঁচকালো, কিন্তু মেঘ সে দিকে নজর নেই। মিম আর আদি খাচ্ছে, তাই আবির কোনো কথা না বলে টানা 2-3 ভুরু নাচালো। এতক্ষণে মেঘের আবেগ কাটে। লাজুক হেসে মাথা নিচু করে ফেলে। মেঘ মাথা নিচু করায় খাবার শেষ করলো। রুমে গিয়ে আবারও পড়তে বসলো মেঘ। আবির খাওয়া শেষ করে কিছুক্ষণ মামনি আর কাকিয়ার সাথে গল্প করলো। এত রাতে বাড়ি ফেরার তাদের সাথে ঠিকমতো কথাও হয় না ছেলেটার। গল্প শেষে নিজের রুমে যাওয়ার পথে কানে ভেসে আসে মেঘের পড়ার শব্দ। মুচকি হেসে রুমে চলে গেল। রাত 10টার পর তানবীরের রুমের সামনে হাজির হলো মেঘ। বিছানার উপর বসে আছে মিম আর আদি। তানবীর খাবার পরিবেশন করছে। মেঘ ঢুকতে দিলে তানবীর বলে উঠল, বুনু, বসার আগে ভাইয়াকে একটু ডেকে আনসবি প্লিজ। আর হ্যাঁ, জোরে ডাকিস না, আব্বুর কানে গেলে খবর আছে আমার। মেঘ মলিন হাসলো। মনের ভিতর ধুকপুক শুরু হয়ে যাচ্ছে মেঘের। গুটি গুটি পায়ে এগিয়ে গেল
আবির ভাইয়ের রুমের দিকে। দরজা খোলা ছিল। মেঘ দরজার দিকে উকি দিল ভিতরে, কিন্তু রুমে কেউ নেই। ধীর পায়ে ভিতরে ঢুকে ব্যালকনি দিকে পা বাড়ালো মেঘ। আবির ভাই গ্রিলে হাত রেখে তাকিয়ে আছে আকাশের পানে। বৃষ্টি কম, তবে আকাশে মেঘের গর্জন হচ্ছে, আর কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করতে, তাই চুপচাপ আবির ভাইয়ের পাশে দাঁড়িয়ে পড়েছে। একটু পরপর বিদ্যুৎ চমকানো দেখে আটকে উঠছে মেঘ। দিনের বেলা বৃষ্টি তার যতই পছন্দ হোক না কেন, রাতের বেলা বৃষ্টি মেঘের কখনো ব্যালকনিতে বের হয় না। শব্দের মাত্রা তীব্র হলে কানে আঙ্গুল দিয়ে ঘুমায়। আজ সাহস করে রাত 10টায় আবির ভাইয়ের পাশে তো দাঁড়িয়েছে, কিন্তু বিদ্যুৎ চমকানো দেখে তার বারবার বুক কাঁপছে অষ্টদর্শী। আবির তখনও দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে অসীম দূরত্বে। সহসা বলে উঠল, মনের জোর নেই? তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? মেঘ আবির ভাইয়ের দিকে তাকালো, কিন্তু আবির ভাইয়ের অভিব্যক্তি বোঝা গেল না। তাকিয়ে আছে আকাশের পানে। মেঘ ভাবছে, আবির ভাইয়ের কি সব দিকে চোখ আছে? মেঘ আস্তে আস্তে বলল, ভাইয়া ডাকতে বলেছে আপনাকে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই যা, আমি আসছি। মেঘ রুমে ঢুকতে নিতে ঠাটার শব্দ হয়, সাথে বিদ্যুৎ চলে যা চিৎকার দিয়ে উঠল। আবির দু কদম এগিয়ে সহসা মেঘের হাত ঝাপটে ধরে বলল, কি হয়েছে, ভয় পাইছিস? আবির পুনরায় বলল, তুই ভিতরে ঢোক, আমি আছি, ভয় পাস না। মেঘ দুহাত আঁকড়ে ধরল আবির ভাইয়ের হাত, গুটি গুটি পায়ে ভিতরে ঢুকলো। আবির এক হাত বিছানার উপর থেকে ফোনটা নিয়ে ফ্ল্যাশ জ্বালালো। মেঘ তখনও শক্ত করে ধরে আছে আবির ভাইয়ের হাত। ফোনের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘের ভয়ার্ত মুখমণ্ডল, কপাল কুঁচকে চোখ বন্ধ করে রেখেছে। আবির কোমল কণ্ঠে বলল, কিছু হয়নি, তাকা। মেঘ আস্তে আস্তে চোখ পিটপিট করে তাকালো। চোখ পড়ল আবির ভাইয়ের হাতের দিকে। দুহাত খামচে ধরে আছে আবির ভাইয়ের হাত। তৎক্ষণাৎ ছেড়ে দিল হাত। ততক্ষণে বিদ্যুৎ চলে এসেছে। মেঘ আর আবির ভাইয়ের দিকে তাকালো না, ছুটে চলে গেল রুম থেকে। ধীর পায়ে ঢুকলো তানবীর ভাইয়ের রুমে। বিছানা এক কোণে বসে মাথা নিচু করে। 1 মিনিটের মধ্যে আবিরও রুমে ঢুকলো। তানবীর সবাইকে খাবার দিতে ব্যস্ত হলো। নুডলস, চা, বিস্কিট সাথে মুড়ি মাখিয়েছে। আবির তানবীরের দিকে তাকিয়ে ঠাট্টার স্বরে বলল, বাহ, এত আয়োজন, সাবাস। তানবীর হাসি মুখে বলল, খেতে ভালো না হলে কেউ অভিযোগ করবা না। সবাই খাওয়া শুরু করলো। মেঘ গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কোনোভাবেই খেতে পাচ্ছে না। কোনো রকম চোখ তুলে তাকালো আবির ভাইয়ের হাতের দিকে, দেখার চেষ্টা করলো খামচিটা কতটা লেগেছে। আবির ভাই হাত ঘুরাতে চোখ পড়ল সেই দাগে। 3 আঙ্গুলের নখের চাপে চামড়া কেটে রক্ত জমাট বেঁধে গেছে। মেঘ আবির ভাইয়ের হাতের অবস্থা দেখে ভুরু কুঁচকালো, টলমল করে চোখ। নিজের প্রতি খুব রাগ হচ্ছে, বারবার দীর্ঘশ্বাস ফেলছে। আবির ভাইয়ের হাত দেখে চিৎকার দিয়ে উঠল, ভাইয়া, তোমার হাতে কি হয়েছে? সবার নজর পড়ল আবিরের হাতের দিকে। আবির এক পলক দেখল মেঘকে, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু হয়নি, কোথাও লেগে কেটে গেছে। তানবীরের রুম থেকে খেয়ে আবির চলে গেছে নিজের রুমে। 1 মিনিটের মধ্যে মেঘও বের হয়ে গেছে। কোনো দিক না তাকিয়ে চলে গেল আবির ভাইয়ের রুমে। দরজার বাহির থেকে ধীর কণ্ঠে ডাকলো, আবির ভাই। কোনো সাড়া নেই। দ্বিতীয়বার আর একটু জোরে ডাকলো, আবির ভাই। আবির বলল, ভিতরে আয়। আবির আতশো অবস্থায় ফোনে কি যেন করছে। ফ্যানের বাতাসে আবিরের চুলগুলো এলোমেলো উঠছে। মেঘ আবির ভাইয়ের পায়ের কাছে দাঁড়িয়ে চুপচাপ চেয়ে আছে আবির ভাইয়ের হাতের পানে। আবির আকস্মাৎ বলে উঠল, কিছু বলবি? মেঘের কণ্ঠে খাতে নামিয়ে কাঁপা কাঁপা গলা বলল, সরি আবির ভাই, এতটা লেগে যাবে বুঝতে পারিনি। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আমি কি কিছু বলছি তোকে? মেঘ পুনরায় বলে উঠল, বেশি ব্যথা লাগছে, মলম লাগিয়েছেন? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না, কিছু লাগাতে হবে না। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, লাগাতে হবে? মেঘের শক্ত কণ্ঠে কথা শুনে আবির মোবাইল থেকে ফোন সরিয়ে অষ্টাদশীর পানে তাকালো। মেঘের চোখে মুখে অধিকার বোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, তাহলে তুই লাগিয়ে দে। এতক্ষণে শক্ত থাকলেও এই কথা শোনার পর মেঘ আর শক্ত থাকতে পারল না। বুকের ভেতর অনুভূতিরা ঢোল বাজিয়ে নৃত্য করছে।
হাত পায়ে কম্পন তীব্র হতে শুরু করেছে। আবির ভাইকে মলম লাগিয়ে দিবে এটা ভাবতেই বারবার শিহরে উঠছে অষ্টাদশী। আবির পুনরায় শক্ত কণ্ঠে বলল, হয় নিজে দিয়ে যা, না হয় চুপচাপ ঘুমাতে যা, আমি লাগাতে পারবো না। আশেপাশে তাকাচ্ছে মেঘ, চোখ পলো ড্রেসিং টেবিলের উপরে রাখা মলমের দিকে। মলমটা হাতে নিয়ে আবির ভাইয়ের কাছাকাছি বসল। হৃৎপিণ্ড ছুটছে এদিক সেদিক, আঙ্গুল কাঁপছে। অষ্টাদশী শীতল হস্তে আলতোভাবে মলম ছুঁয়ালো আবির ভাইয়ের হাতে। সেই কাটা অংশে হালকা কাঁপল আবিরের হাত। মেঘ পূর্ণ মনোযোগ দিয়ে মলম লাগিয়ে দিচ্ছে। আবির ভুরু কুটিয়ে শান্ত কণ্ঠে বলল, ভাবিস না তোকে দিয়ে খাটাচ্ছি আমি। যে ভুল করবে শাস্তি তো তাকেই পেতে হবে। মেঘ মনে মনে ভাবছে, এরকম হাজারটা শাস্তি পেতেও আমি রাজি। আবির অভিভূতের ন্যায় নিষ্পলক চেয়ে আছে মেঘের দিকে। আবির ভাইয়ের দৃষ্টি বুঝতে পেরে মেঘ চিবুক নামালো কোনো দিকে না তাকিয়ে কোনো রকম মলম লাগিয়েছে। চুপচাপ রুম থেকে বের হয়ে যাচ্ছে। যেন তার কিছুক্ষণ আবির ভাইয়ের কাছাকাছি থাকলে নিজেকে বাঁচাতে পারবে না। আবির একবার হাতে দিকে তাকালো, তারপর অষ্টাদশী যাওয়ার পরে তাকে মৃদু হাসলো। সকাল বিকাল মেঘের নজর শুধু আবির ভাইয়ের হাতের দিকে। কেটে গেল কয়েকদিন। খান বাড়ির প্রতিটা মানুষ ব্যস্ত নিজেদের কাজে। ইকবাল খান সিলেট থেকে রাতে ফিরেছেন। সেই খুশিতে সবাই জড়ো হয়েছে ড্রয়িং রুমে, সাথে বাহারি খাবারের মেলা। সবই আড্ডা আর খাওয়ায় ব্যস্ত থাকলে বরাবরের মতো আবির ব্যস্ত ছিল নিজের কাজে। সামনের মাসে 1 তারিখে নিজের অফিস শুরু হবে, তাই সব কিছু গুছাতে হচ্ছে। সাথে আবিরের বেস্ট ফ্রেন্ড রাকিব আর রাসেল তো আছেই। রাকিব আর আবির প্রাইমারি স্কুল থেকে বেস্ট ফ্রেন্ড, তারপর তাদের জীবনে আসে রাসেল। বর্তমান তারা 3 জনের জীবনে এক সুতায় বাঁধা, তাই কোম্পানিও শুরু করছে একসাথে। তাছাড়াও আরও 2 বন্ধু আছে আবিরের, মোবারক এবং লিমন। এই 5 জন প্রতি শুক্রবার একসাথে আড্ডা দেয়। মাঝে মাঝে তানবীরও যুক্ত হয় তাদের সাথে। তবে তার সব বন্ধুদের মধ্যে একজন স্পেশাল ফ্রেন্ড থাকে, সে সব কিছু জানে, সেটা হলো রাকিব। সবার মাঝে আবির নেই বলে ইকবাল খান কয়েকবার আবিরকে কল দিচ্ছে, কিন্তু আবির কল রিসিভ করছে না। কিছুক্ষণের মধ্যে বাসায় ঢুকলো আবির। পকেট থেকে ফোন বের করতে করতে বলো, সরি কাকামণি, বাইকে ছিলাম তাই রিসিভ করতে পারিনি। ইকবাল খান একগাল হেসে বলল, সমস্যা নেই, আয় বস এসে। আবির ভাই আসতে মেঘ সোফা থেকে উঠে জায়গা দেয় আবির ভাইকে। আবির ভাই এসে মেঘের জায়গায় বসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে, কেমন আছো কাকামণি? কাজ ঠিকঠাক হয়েছে? ইকবাল খান হাসি মুখে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। সব ঠিকঠাক করে আছিস? আশা করি 2 মাসের মধ্যেই আরও সিলেটে পা দিতে হবে না। ইকবাল খান পুনরায় মজার ছলে বলল, তোর কোম্পানি কবে ওপেন করবি? আমাদেরকে দাওয়াত দিবি না? আবির মলিন হেসে উত্তর দিল, ইনশাল্লাহ আগামী মাসেই 1 তারিখ। তোমাদের সবার জন্য কার্ড রেডি করছি, খুব শীঘ্রই পেয়ে যাবে। ইকবাল খান আবার চোখে তাকিয়ে বলল, কার্ড? এত ভিআইপি আমি? আবির এবার সশব্দে হেসে উত্তর দিল, কার্ড স্পেশাল আব্বু আর চাচ্চুর জন্য। তুমি একা মিস থাকবে কেন, তাই তোমাকেও দেব। তারপর তারা দুজনে ব্যস্ত হলো অফিসের আলোচনায়। এদিকে মেঘ বিমোহিত নয়নে আবির ভাইয়ের দিকে দেখছে আর ভাবছে, একটা মানুষ এত সুন্দর করে কিভাবে কথা বলে। আলী আহমদ খান, মোবাজ্জেল খান হাজির হলো এই আড্ডা, তাই মেঘ নিজের রুমে গিয়ে পড়তে বসেছে। শুক্রবার মানে খান বাড়িতে হইচই শুরু হয়ে যায়। প্রতি শুক্রবারের মতো আজও বাড়িতে বেশ পদের রান্না হচ্ছে। মেঘ ঘুম থেকে উঠে নামাজ পড়ে ঘণ্টা 2 পড়াশোনা করেছে। নিচে নেমে মিম আর আদির সাথে আড্ডা দিতে দিতে নাস্তা করে এসেছে, কিন্তু আবির আর তানবীরের খবর নেই। তানবীরের এমপি মনোনয়ন পাওয়ার পর থেকে তানবীরের ব্যস্ততা বেড়ে গেছে 3 গুণ। তানবীর ছোট থেকে ভালো ছবি তুলতে পারে। রাজনীতি যেমন তার পছন্দ, তেমন ছবি তোলাও তার পছন্দের একটা কাজ। এমপি যেই না শুনছে তানবীর ভালো ছবি তুলতে পারে, সেই থেকে দায়িত্ব দিয়েছে তানবীরের ওপর। মনোনয়ন পাওয়ার পর একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত এমপির কোনো জনসভা করতে পারবে না। তাই এমপির পক্ষ থেকে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক থেকে শুরু করে প্রত্যেকে মিলে নির্দিষ্ট জায়গায় জনসমাবেশের আয়োজন করে এবং এমপির বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলেন। এই টোটাল দায়িত্ব পড়ে গেছে তানবীরের ওপরে। সারাদিন শেষে বাকিদের থেকে ছবি সংরক্ষণ, এডিটিং, ভিডিও ক্রিয়েট সকল দায়িত্ব
তানবীরের সব কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত 12টা-1টা বেজে যায়। মাঝে মাঝে সময় পেলে একটু আগে চলে আসে। পুরোটা এখন এই মতামতের উপর নির্ভর। ইদানিং আবির 8-9টার মধ্যে বাড়িতে ফিরে আসে। সময় সুযোগ মিলে তানবীর বাসায় এসে খেতে আবিরের বাইক নিয়ে আবার বের হয়। রাত করে ফেরার কারণ সকালে উঠতে একটু দেরি হয়ে যায়। আজ যেহেতু শুক্রবার তাই রিল্যাক্স ঘুমাচ্ছে দুই ভাই। কিন্তু এদিকে মেঘ ছটফট করছে। 10টার উপরে বেজে গেছে, এখনও আবির ভাই কেন উঠছে না তা ভেবে কুল কিনার পাচ্ছে না। আবির যে বৃহস্পতিবার রাতে ঘুমায় না তা তো অষ্টদশী জানে না। বৃহস্পতিবার রাত শুধু আবিরের শোকের রাত। ভোরবেলা নামাজ পড়ে ঘুমায়, উঠে 12টার দিকে, তারপর গোসল করে নামাজ পড়ে। অষ্টদশী ও কোমল মনকে কোনোভাবে মানতে পারছে না, তাই এত কিছু না ভেবে ছুটে গেল আবির ভাইকে ডাকতে। শান্ত হস্তে দরজা ধাক্কা দিল। সহসা খুলে গেল দরজা। জানালার পর্দা টানা, রুমের আলো পরিমাণ সীমিত। ফ্যানের বাতাসে পর্দা উঠছে এদিক সেদিক। মেঘের প্রথমে বিছানা থেকে তাকায়, বারবার পর্দা সরে যায়। বাইরে থেকে আসা সূর্যের আলো চোখে মুখে পড়ছে আবিরের। মেঘ অপদমস্তক দেখল আবির গভীর ঘুমে মগ্ন, উন্মুক্ত শরীর, পেট পর্যন্ত পাতলা কাঁথা দিয়ে ঢাকা। চোখ সরালো মেঘ, দৃষ্টি পড়ল আবির ভাইয়ের তামাটে চেহারায়। কি অপরূপ সে মুখমণ্ডল। সব ফর্সা ছেলেদের পিছনে ছুটে, আর মেঘ যেন এই তামাটে চেহারার গুরুগম্ভীর অনুভূতিহীন হিটলারের স্বভাবে লোকটার প্রতি মাত্রাতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে। মেঘের হৃৎপিণ্ড পিটপিট শব্দ যেন জানান দিচ্ছে সামনে আগালে তোর মৃত্যু নিশ্চিত। তবুও মেঘ পা টিপে টিপে আগোচ্ছে আবির ভাইয়ের কাছে, যেন নূপুরের শব্দ না হয়। আবির ভাইয়ের কাছাকাছি গিয়ে থামে। আবির আসন্ন চেহারাটা গভীর মনোযোগ দিয়ে দেখছে। মেঘ ঘুমন্ত অবস্থায় আবির ভাইয়ের সৌন্দর্য যেন একটুখানিও কমেনি, বরং তা বেড়ে গেছে বহুগুণ। গাল ভর্তি ছাপ দাড়ি, সামনের দিকে লম্বা চুলগুলো ফ্যানের বাতাসে বারবার কপালে এসে পড়ছে। মেঘের মনে হচ্ছে আবির ভাইয়ের থেকে সুদর্শন পুরুষ দ্বিতীয়টি নেই। মেঘের হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক। নিঃশ্বাসের শব্দে জোরালো হলো। ফ্যানের নিচে দাঁড়িয়েও ঘামতে শুরু করেছে মেঘ। ভাবছে চলে যাবে, কিন্তু এই শোভিত পুরুষকে রেখে যেতে পারছে। মেঘের ইচ্ছে করছে সারা জীবন এভাবে আবির ভাইকে দেখতে। মেঘ দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না, তাই আবির ভাইয়ের পাশে বিছানাতে বসে পড়েছে। আবির তখনও ঘুমের দেশে নিমজ্জিত, অষ্টদশীর অবিনিবিষ্ট ন্যায় চেয়ে আছে। সব বাধা পেরিয়ে দীর্ঘশ্বাস ফেলে মেঘ আস্তে করে ডাকলো, আবির ভাই। ঘুমন্ত আবিরের থেকে কোনো উত্তর আসেনি। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে ছুঁয়ে দিতে। মেঘ আরেকটু এগিয়ে আবিরের কাছাকাছি বসলো। কাঁপা কাঁপা হাত ছোঁয়ালো আবির ভাইয়ের কপাল ভর্তি ছোট ছোট দাড়িতে। সঙ্গে সঙ্গে শিহরে উঠল সমস্ত শরীর। বোধশক্তি হওয়ার পর জীবনে প্রথমবার মেঘ নিজের ইচ্ছেতে কোনো পুরুষকে ছুঁয়েছে। সেই ছোঁয়া মিশে আছে ভালোবাসা, অন্যরকম অনুভূতি জাগিয়ে দিচ্ছে অষ্টদশীর হৃদয়ে। সহসা আবির ডান হাতে চেপে ধরল নিজের গালে রাখা অষ্টদশীর হাত। মেঘের হাত কাঁপছে, দুনিয়া ঘুরছে, বক্ষে উত্তাল পাতাল ঢেউ, বরফের ন্যায় জমে যাচ্ছে সম্পূর্ণ শরীর। আবির ঘুমের মধ্যে মেঘের আঙ্গুল ভাঁজে আঙ্গুল ঢোকায়, গাল থেকে তুলে নিজের হাতে মুঠোয় নেয়। আবিরের হাতের মধ্যে মেঘের আঙ্গুলগুলো কাঁপছে দেখে আবির আরও একটু শক্ত করে চেপে ধরল। মেঘে ভয়ে ভয়ে তাকিয়ে আবির ভাইয়ের মুখের দিকে। আবির তখনও চোখ বন্ধ করে শুয়ে আছে। আকস্মাৎ আবির আধো ঘুমন্ত কণ্ঠে বলে উঠল, আমি ছুঁয়ে দিলেই সামলাতে পারবি তো মেঘ? মেঘ দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে আবির ভাইয়ের মুখ বিহবে, আর ভাবছে এখনও আধো ঘুম আছে মানুষটায়। কিভাবে বুঝলো আমি এটা? আবির এক হাতে কাঁথাটা পেট থেকে টেনে বুকে তুলল, আরেক হাতে তখনও মেঘের হাত চেপে ধরে আছে। আবির পুনরায় কণ্ঠ ভারী করে বলল, এভাবে হুটহাট আমার রুমে আসবি না, যা তা হয়ে যাবে তখন আমায় কিছু বলতে পারবি না। সঙ্গে সঙ্গে শক্ত করে ঝাপটে ধরে হাতটা ছেড়ে দেয়। মেঘের নির্বোধের মতো চেয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির ভাইয়ের কথাটা বোঝার চেষ্টা করছে, কিন্তু মোটামোটা কিছুই ঢুকছে না। রুমে আসলে কি এমন হবে? আবির পুনরায় বলল, এভাবে চেয়ে থাকিস না, আমার শরম করে। মেঘ সহসা চোখ গোল গোল করে তাকায়, কিন্তু আবির ভাইয়ের অভিব্যক্তি বোঝার ক্ষমতা তার কখনোই হয়নি। মেঘে চুপচাপ রুম থেকে বের হয়ে গেছে।